ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তার জন্ম 17 সেপ্টেম্বর 1950 সালে। তিনি 2014 সালে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে জয়লাভ করে 26শে মে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নরেন্দ্র মোদী ভারতের রাজনৈতিক অঙ্গনে মূলত ঝড় তুলেছিলেন তিনটি প্রতিশ্রুতির মাধ্যমে। তার প্রতিশ্রুতিগুলো ছিল কর্মসংস্থান, উন্নতি ও লাল ফিতার দৌরত্ব কমানো। 2014 ও 2019 সালে তার বিজয় ভারতীয় জনগণের মনে নতুন আশার সঞ্চার করেছিল। তারা তাদের দেশ সংস্কারের স্বপ্ন দেখা শুরু করেছে। কিন্তু হতাশাজনক বিষয় হচ্ছে, গত 7 বছরে অর্থনৈতিক রেকর্ড অনুযায়ী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব হতাশাকেই উস্কে দিয়েছে। আর গত বছর থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও নিতিয়ে পড়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অন্যান্য দেশের মতো ভারতের অর্থনৈতিক অবস্থাতেও মন্দা সৃষ্টি হয়েছে। করোনার করাল গ্রাসে শবদেহ উপচে পড়তে থাকে দেশটির হাসপাতালগুলোতে। শ্মশানের কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভারতবর্ষ। এভাবেই বছরের পর বছর কিংবা দশকের পর দশক ধরে সংগঠিত উন্নয়ন নিঃশেষ হয়ে যায় মাত্র কয়েক মাসে। একসময় ভারতের যে মানুষগুলো কঠিনতম দারিদ্র্যের হাত থেকে মুক্তি পেয়েছিল, তারা আবার চাকরি হারিয়ে একদম অসহায় হয়ে পড়ে। একদিকে তাদের কাঁধে ঋণের বোঝা, অন্যদিকে মহামারীতে আপনজন হারানোর বেদনায় বুক ভারী হয়ে উঠেছে। এই দুর্যোগে সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দেশটির স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর মান ঠিক কতটা অনুন্নত। অর্থনৈতিক উদারীকরণের ফলে এই দুই খাত সর্বাধিক অবহেলার শিকার হয়েছে, যার ফলস্বরূপ আজ দিশেহারা অবস্থায় উপনীত হয়েছে গোটা জাতি। নরেন্দ্র মোদী 2025 সালের মধ্যে ভারতের জিডিপির লক্ষ্যমাত্রা ঠিক করেছিলেন $5 ট্রিলিয়ন। মুদ্রাস্ফীতির সাথে সমন্বয়ের পরেও সম্ভাব্য $3 ট্রিলিয়ন হতে পারে বলে আশা করেছিলেন। কিন্তু করোনা মহামারী পূর্ববর্তী পর্যালোচনা থেকে দেখা যায়, লক্ষ্যমাত্রা $5 ট্রিলিয়ন হলেও অর্জন সর্বোচ্চ $2.5 ট্রিলিয়ন হতে পারে। করোনা মহামারীর কারণে কমতে পারে আরও অন্তত $200 থেকে $300 বিলিয়ন। অর্থনীতিবিদ অজিত রানাদে বলেছেন, মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি ও তেলের বৈশ্বিক মূল্য বৃদ্ধি এখন একটি বড় উদ্বেগের বিষয়। তবে এমন করুণ অবস্থার জন্য শুধুমাত্র করোনাকে এককভাবে দায়ী করা যাবে না। 2016 সালে ভারতে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের উপর নিষেধাজ্ঞা চালু করেছিল দেশটির সরকার, যা অর্থপ্রবাহ থেকে 86% নগদ অর্থ সরিয়ে নেয়। এই নিষেধাজ্ঞায় বেশ কিছু স্থানীয় স্টার্টআপ এবং অন্যান্য প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে পড়ে, বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেবা দেওয়া শুরু করেছিল। অন্যদিকে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি নামে নতুন এক কর ব্যবস্থা শুরু করে, যার কারণে ব্যবসার ক্ষেত্রে বড় আঘাতের সৃষ্টি হয়। আর এগুলোর দ্বারাই নতুন নতুন বড় বড় সমস্যার সূত্রপাত ঘটে দেশটিতে। মোদী যখন ক্ষমতায় এসেছিলেন তখন ভারতের জিডিপি ছিল 7 থেকে 8%, কিন্তু 2019-20 অর্থ বছরের শেষ 3 মাসে সেটি নেমে আসে 3.1%। 2011-12 সাল থেকে ভারতের বিনিয়োগের প্রতি অনীহা দেখা যায়। সেন্টার ফর মনিটরিং অফ দ্য ইন্ডিয়ান ইকোনমির সিইও মহেশ ভায়াস বলেছেন, ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হলো 2011-12 সাল থেকে তাদের বিনিয়োগের নিম্নমুখী প্রবণতা। গোল্ডম্যান স্যাচ আইএনসি গ্রুপের একজন শীর্ষ অর্থনীতিবিদ, লন্ডনের চ্যাটম হাউসের চেয়ারম্যান জিম ওনিল ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ আতঙ্কিত। এর প্রধান কারণ তিনি মনে করেন, নিজেদের সম্ভাবনার সবটুকু অর্জনে ভারত সরকারের যে সকল দীর্ঘস্থায়ী অবকাঠামোগত পরিবর্তন আনা উচিত ছিল তা তারা আনেননি। গোল্ডম্যান স্যাচ গ্রুপে থাকতে 2013 সালে তিনি মোদির সামনে একটি পেপার উপস্থাপন করেন। মোদি তখনও প্রধানমন্ত্রী হননি। সেই পেপারে 10টি প্রস্তাবের উল্লেখ ছিল, যেগুলো 2050 সালের মধ্যে ভারতীয় অর্থনীতিকে 40 গুণ বড় করে তুলতে পারবে বলে তিনি মনে করতেন। সেই তালিকায় অন্তর্ভুক্ত ছিল অবকাঠামো, শিক্ষা এবং আরও নানা খাতে জোরালো পরিবর্তন, যেমন স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সরকারি বেসরকারি অংশদারিত্বকে মজবুতকরণ, বাণিজ্যিক বাজারগুলোকে আরও উদারীকরণ এবং পরিবেশগত সমস্যাগুলো নিয়ে কাজ করা। কিন্তু অনিলের মতে মোদি এই বিষয়গুলোতে যথেষ্ট গুরুত্ব আরোপ করেননি। গত 45 বছরের মধ্যে ভারতের সর্বোচ্চ বেকারত্ব দেখা দেয় 2017-18 সালে এবং 2021 সালের শুরুতে অন্তত আরও 2.5 কোটি মানুষ কাজ হারায়। এ সময় দারিদ্র্য সীমায় ঢুকে যায় আরও 7.5 কোটি মানুষ। মিস্টার রানাদে বলেছেন, একই সময়ে প্রতি বছর যে 2 কোটি কাজের সুযোগ তৈরি করা দরকার, সেখান থেকেও অনেক দূরে মোদী সরকার। তিনি আরও বলেছেন, গত 1 দশকে প্রতি বছর মাত্র 43 লক্ষ কাজের সুযোগ তৈরি করা সম্ভব হয়েছে। বেঙ্গালুরুর আজিম প্রেমজি ইউনিভার্সিটি থেকে জানানো হয়,
ভারতের 20 কোটি মানুষের দৈনিক উপার্জন ন্যূনতম $5-এরও নিচে। অন্যদিকে পিউ রিসার্চ ইনস্টিটিউটের মতে দেশের ভোক্তা অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত যে মধ্যবিত্ত শ্রেণী, তাদের সংখ্যা 2020 সালে হ্রাস পেয়ে নেমেছে প্রায় 3.20 কোটিতে। তার অর্থ হল বৈশ্বিক প্রেক্ষাপটে ভারতের গুরুত্ব ক্রমবর্ধমান হলেও নিজ দেশেই একটি মহাগুরুত্বপূর্ণ ক্ষেত্রে তারা দিন দিন পশ্চাৎধাবমান। ভারত সরকার আগেও যেমন স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে পারেনি, তেমনি বর্তমান সরকারও সেই ক্ষেত্রে তেমন কোনো উন্নয়ন করতে পারেনি। সেই চিত্রই ফুটে উঠেছে করোনার এই সময়টাতে। তাই হাজার হাজার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। অর্থনীতিবিদ ঋতিকা খেরা বলেছেন, আগের সরকারের মতো এই সরকারও স্বাস্থ্যসেবায় অবহেলা অব্যাহত রেখেছে এবং ভারত হচ্ছে বিশ্বের যেসব দেশ স্বাস্থ্যসেবায় খুব কম ব্যয় করে তাদের অন্তর্ভুক্ত একটি। মোদী সরকার উচ্চবিলাসী হেলথ ইন্স্যুরেন্স প্রকল্প হাতে নিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হলো 2018 সালে যাত্রা শুরু করার পর এই কোভিড পরিস্থিতিতেও সেই উচ্চবিলাসী হেলথ ইন্স্যুরেন্স প্রকল্প অব্যাহত আছে। ভারতের প্রায় অর্ধেক জনগোষ্ঠী কৃষি খাতের সাথে সম্পৃক্ত, কিন্তু তারপরও জিডিপিতে খুব একটা অবদান নেই। তাই দেশটির কৃষি খাতের সংস্কার প্রয়োজন। অর্থনীতিবিদ অধ্যাপক আর রাজকুমার বলেছেন, ভারত সরকারের উচিত কৃষিকে আরও লাভজনক করতে অর্থ ব্যয় করা। তিনি আরও বলেছেন, নগদকরণ সাপ্লাই চেইনকে ধ্বংস করেছে আর জিএসটি 2017 সালে মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আবার কোভিড লকডাউন অর্থনীতিতে যে ঘা তৈরি করেছে তার উপশমে সরকার খুব কমই কাজ করেছে। বিশেষজ্ঞদের মতে ভারতের কৃষি অঙ্গনে উন্নয়ন করা হচ্ছে মোদী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবকাঠামো প্রতিষ্ঠান ফিডব্যাক ইনফ্রার সহ প্রতিষ্ঠাতা বিনায়ক চ্যাটার্জি বলেছেন, মোদী সরকার প্রতিদিন গড়ে 36 কিলোমিটার সড়ক তৈরির কাজ করেছে, যা আগের সরকারের সময়ে ছিল 8 থেকে 11 কিলোমিটার। তবে নবায়নযোগ্য বিদ্যুৎ দ্বিগুণ হয়েছে গত 5 বছরে। এখন 100 গিগাওয়াট উৎপাদন হলেও 2023 সাল নাগাদ লক্ষ্য হলো 175 গিগাওয়াট। অর্থনীতিবিদরা অনেকেই মোদির জনপ্রিয় প্রকল্প, লাখ লাখ নতুন টয়লেট তৈরি করা, গৃহঋণ দেওয়া, গরিবদের জন্য গ্যাস ও পানিতে ভর্তুকি, এগুলোর প্রশংসা করেন। একসময় ভারত ছিল বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল, কিন্তু গত বছর দেশটি দেখছে তাদের বৃহত্তম সংকোচন। দেশব্যাপী লকডাউনের ফলে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে 7% বেশি। এরপর যখন অর্থনীতি আবার মাথা তুলে দাঁড়াতে শুরু করে, ঠিক তখনই দেশটিতে আছড়ে পড়ে সংক্রমণের নতুন এক ঢেউ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। কাঠের প্রাসাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।